বুঝলি কিরণ, তোর ভাইয়ের জন্য মেয়ে দেখেছি, কিন্তু মেয়ের পরিবার খুবই গরিব। মেয়ের আবার মাও নেই। এইরকম মেয়ের সাথে বিয়ে করালে যৌতুক তো পাবোই না, আমার ছেলেটা শ্বশুর বাড়িতে আদর যত্ন পাবে না। কি বলছো মা? এমন মেয়ে হাতছাড়া করো না। মেয়ে যেহেতু গরিব, তাকে দিয়ে তুমি বাড়ির সব কাজ করিয়ে নিতে পারবে। যৌতুক পেলে আর কদিন, এই 2-1 বছর ভালো মতো চলবে, কিন্তু এরপর তো মেয়ে তোমাকে দিয়েই বাড়ির সব কাজ করাবে। তুই ঠিকই বলছিস। তা তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন রে তোর সাথে? আমি তো কত কত যৌতুক দিয়ে তোকে বিয়ে দিয়েছি। কেমন আর হবে? আমি যৌতুক নিয়ে গেছি, আমাকে দিয়ে কি আর বাড়ির কাজ করাতে পারে? এজন্যই বলছি, ভাইয়ের জন্য এমন একটা ভাবি আনো যে গরিব হবে, তোমার সব কাজ করে দেবে, তুমি ইচ্ছে মতো তাকে চালাতে পারবে। তাহলে তো তুই ঠিকই বলছিস। আমি তাহলে এই কাজটাই করব। কুসুমকেই তাহলে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে আসবো। এরপর যা খুশি তাই করাতে পারবো। মা মেয়ে মিলে এভাবেই অনাথ কুসুমকে তাদের ছেলের সাথে বিয়ে করানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। মা, ভালোই হয়েছে। এখন আমি মাঝে মধ্যেই আমার শ্বশুর বাড়ি থেকে এখানে চলে আসব। আমার যত বড় বড় কাজ থাকবে সেগুলো ভাবিকে দিয়ে করিয়ে নেব। আর বলতে, ঘরের কাজ করবে না তো কি করবে? একটা পয়সা তো বাড়ি বাপের বাড়ি থেকে আনার মুরত হয়নি। এভাবে কয়েকদিন চলে যায়। মা, আমি রান্না বান্নার কাজ শেষ করে ফেলেছি, একটু নদীর ধারে যাচ্ছি, বসে আমার জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো। রান্না বান্না সব শেষ হয়ে গেছে? না না না, রান্না বান্না তো এখনো শেষ হয়নি। জামা কাপড় পরে কাচা যাবে। তাড়াতাড়ি গিয়ে রান্না চড়া। আজ কিরণ বলেছে সে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের বাড়িতে খেতে আসবে। কিন্তু কেন মা? দিদি তার শ্বশুর বাড়ি রেখে আমাদের বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে কেন আসবে? আর তার জন্য আমাকেই বা কেন রান্না করতে হবে? কি মুখের ওপরে এত বড় বড় কথা বলছিস? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। আমার ছেলেকে ডেকে আমি নালিশ করব যে তুই আমার মুখের ওপর কথা বলছিস আর আমার কোনো কথাই শুনতে চাইছিস না। না না, এমনটা করবেন না মা, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। তোকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। আমি যা বলবো তুই তাই করবি। এখন তাড়াতাড়ি গিয়ে রান্না চড়া। তোর হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। আমার মেয়ে বুঝি এই চলে এলো। চুপচাপ কোনো কথা না বলে রান্না করতে থাকে কুসুম। আমি কি একটা কথা বললাম, এতেই মা এত রেগে গেলেন? দেখি দিদি এলে তার সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করব। মা, আমি চলে এসেছি। আর শোনো, আমার বন্ধুরা আসবে না, তারা শেষ মুহূর্তে না করে দিয়েছে। তুমি এক কাজ করো, যে খাবারগুলো ভাবি রান্না করেছে সেগুলো আমাকে দিয়ে দাও। আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব। কদিন রান্না না করলেও চলবে সেখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর যেমনটা মনে হয় তুই ঠিক তেমনটাই কর। তবে শোন, তোর ভাবি আজ আমার মুখের ওপর কথা বলার চেষ্টা করেছে। কি বলছো তুমি? এই গরিবের মেয়ের আবার এত বড় সাহস? তুমি কিছু বললে না? তোমার তো উচিত ছিল তখনই ওকে ঝাড়ু পেটা করা, তাহলে দেখতে একদম সোজা হয়ে গেছে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার কথার উপর আবার নাকি না করে। দূরে দাঁড়িয়ে কুসুম সবকিছু শুনতে পায়। কি বলছেন আপনি কিরণ দিদি? আমি তো এমন কিছুই করিনি। আপনি মাকে বোঝাবেন, উল্টো আপনি আমার বিরুদ্ধে ওনাকে উস্কাচ্ছেন কেন? এই, বেশি কথা বলো না তো। তাড়াতাড়ি খাবারগুলো আমাকে দিয়ে দাও। এগুলো নিয়ে আমি আবার বাড়ি ফিরে যাব। আমার বন্ধুরা আসবে না। দেখি কেমন খাবার রান্না করেছো তুমি। এভাবে না চাইতেও কুসুম মুখ বুঝে সবকিছু সহ্য করতে থাকে। কুসুমের স্বামী যখন বাড়িতে থাকে তখন তার মা আর ননদ তার সাথে খুব ভালো ব্যবহার করে। তার স্বামী বাড়ি থেকে বের হতেই শুরু হয় তাদের অত্যাচার। একদিন
কুসুম, আমি তাহলে এখন চললাম। এখন আমি কয়েকদিনের জন্য শহরে যাব। মাকে দেখে রেখো, আর মা তুমিও কুসুমের খেয়াল রেখো। কি গো, হঠাৎ করে শহরে যাবে যে? না গেলে হয় না? তোমাকে ছাড়া যে আমার একদমই বাড়িতে একা একা লাগবে। যাওয়ার সময় এভাবে আটকাচ্ছ কেন আমার ছেলেকে? হ্যাঁ, যা বাবা যা, নিশ্চয়ই কোনো জরুরি কাজের জন্যই যাচ্ছিস। ভালো মতো কাজ শেষ করে বাড়ি ফিরে আসিস, একদম চিন্তা করিস না। ঠিক আছে মা। আর কুসুম, তুমি একদমই চিন্তা করো না, আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। আর ফিরতে দেরি হলে আমি তো চিঠি লিখে পাঠাবোই। কুসুমের স্বামী কয়েকদিনের জন্য শহরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে কিরণ বাড়িতে চলে আসে। মা, আমি বাড়িতে চলে এসেছি, কয়েকদিন এখানেই থাকবো। শুনলাম ভাই নাকি শহরে গেছে, তুমি একা একা থাকবে। তোমার বউ আবার তোমার সাথে কোনো উল্টাপাল্টা কিছু করার সাহস যেন না পায়, এজন্যই আমি চলে এসেছি। একদম ভালো করেছিস। এক কাজ কর, তোর যত নোংরা কাপড় চোপড় আছে সব আমাকে দিয়ে দে। সব এখন এই কুসুমকে দিয়ে কাচিয়ে নেব। আমিও অনেকগুলো নোংরা কাপড় চোপড় জমিয়েছি। আরে, আমার কাছে তো কোনো নোংরা কাপড় চোপড়ও নেই। আচ্ছা দাঁড়াও, আমি এখনই পরিষ্কার কাপড়গুলোকে মাটিতে একটু গড়িয়ে নিচ্ছি, তাহলে খুব ময়লা হয়ে যাবে। এভাবেই তারা মা মেয়ে মিলে নতুন ধোয়া কাপড়গুলো নষ্ট করে। এরপর সেগুলো নিয়ে কুসুমের কাছে চলে যায়। কুসুম, এই কাপড় চোপড় গুলো নোংরা হয়ে গেছে, এই কাপড় চোপড় গুলো এক্ষুনি পরিষ্কার করে ধুয়ে দে। আমাদের পরার জন্য তেমন ভালো কোনো কাপড় খুঁজে পাচ্ছি না। কিন্তু এতগুলো কাপড় চোপড়? মা, আমি তো আপনার কাপড় চোপড় রোজই ধুয়ে দিই, এত ময়লা কি করে হলো? তোকে আমি প্রশ্নের উত্তর দেব? আমার ছেলে গেছে একদিন হয়েছে, এর মধ্যেই তুই আমার সাথে এমন ব্যবহার শুরু করে দিবি? তাড়াতাড়ি যা বলছি, যা বলেছি সেই কাজ কর। কিন্তু মা, দেখেই বোঝা যাচ্ছে এগুলো মাটিতে গড়াগড়ি করিয়ে নিয়ে এসেছেন। এমন কেন করছেন আমার সাথে? মা, আমি কি ক্ষতি করেছি আপনার আর আপনার মেয়ের? আচ্ছা, এখন তাহলে তুই আমার আর কোনো কথাই শুনবি না, ঠিক আছে? বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে। আমার ছেলে শহর থেকে এলে বলে দেব তুই বাড়ি থেকে পালিয়ে গেছিস। তোকে যেন আমি আমার বাড়ির ত্রিসীমানায় না দেখি। না, কি বলছেন মা? আমি আমার বাড়ি ছেড়ে কি করে যাব? এটাই তো আমার স্বামীর বাড়ি, আমি আমার বাড়ি ছেড়ে ভুলেও যাব না। তুই যাবি না? 100 বার যাবি। এই বলে কুসুমের দজ্জাল শাশুড়ি ঝাড়ু দিয়ে কুসুমকে পেটাতে থাকে এবং বাড়ি থেকে বের করে দেয়। হায় কপাল, এখন আমাকে আমার শাশুড়ির হাতে মার খেতেও হলো। সারা জীবন কষ্ট করেছি, মা থাকলে হয়তো এত কষ্টের দিন দেখতে হতো না। এখন আমি কোথায় যাব? জঙ্গলে বা নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। এরপর কুসুম জঙ্গলের দিকে হাঁটতে থাকে আর কাঁদতে থাকে। সে হঠাৎ দেখতে পায় একটা গাছের ডাল ভেঙে গাছের সাথে ঝুলে পড়ে আছে। গাছটা কাঁদতে কাঁদতে কুসুমকে বলে, আমাকে একটু সাহায্য করো মেয়ে, আমার এই ডালাটা অনেকক্ষণ যাবৎ ভেঙে পড়ে আছে। এই ডালাটাকে পুরোপুরি ভেঙে ফেলো, আর নয়তো কোনো একটা খুঁটির সাহায্যে আমার সাথে লাগিয়ে দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে সাহায্য করো মেয়ে। আমি এখনই একটা খুঁটি এনে তোমার এই ভাঙা ডালাটাকে জোড়া দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। কুসুম অনেক খোঁজাখুঁজির পর একটা খুঁটি খুঁজে পায় আর গাছের ডালাটাকে জোড়া দিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, আমার এখন অনেকটা কষ্ট কমেছে। কিন্তু তুমি এমন দুঃখী হয়ে কাঁদছিলে কেন, আমাকে বলো। কি আর বলবো দুঃখের কথা, তুমি আমাকে জিজ্ঞেস করেছো আর আমি তোমাকে বন্ধু ভেবেই সবকিছু বলছি। আর কেউ নেই আমার মনের কথাগুলো বলার। এরপর কুসুম তার দজ্জাল শাশুড়ি আর ননদের সব অত্যাচারের কথা খুলে বলে। আমি বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, তুমি এক্ষুনি তোমার শাশুড়ির কাছে ফিরে যাও। আমি তোমার শাশুড়িকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি, সে আর কখনোই তোমার সাথে এমন ব্যবহার করবে না। ভালো থেকো বন্ধু। তুমি সত্যি বলছো? যদি এমন হয় তাহলে তো আমার জীবনের সব দুঃখ কষ্ট সব ঘুচে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমি তাহলে চললাম। এই বলে কুসুম সেখান থেকে চলতে শুরু করে।
যাও বন্ধু, গিয়ে দেখবে তোমার শাশুড়ি কত অসুস্থ, আর সে নিজের মেয়ের আসল রূপও দেখতে পারবে। এরপর তোমাকে আর অত্যাচার করবে না। অন্যদিকে বাড়িতে হঠাৎ করে কুসুমের দজ্জাল শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়ে, তার হাত অবশ হয়ে আসে। কিরণ মা, দেখ আমার কেমন লাগছে। আমার হাতটা আমি একদমই নাড়াতে পারছি না। দেখ না, আমাকে একটু সাহায্য কর। মনে হচ্ছে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি। হায় হায়, কি হয়েছে তোমার? তোমাকে দেখে তো খুব অসুস্থ মনে হচ্ছে। বাড়িতে কেউ নেই, এখন বাড়ির সব কাজ কে করবে বলো দেখি? এই মুহূর্তে তোর এসবের কথা চিন্তা হচ্ছে? তোর মা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে। আমাকে একটু সাহায্য কর, একটু ডাক্তার কবিরাজ ডেকে আনার ব্যবস্থা কর। কিরণ মনে মনে চিন্তা করে, এখন আমি এখানে থাকলে মায়ের সব দায়িত্ব আমাকে নিতে হবে। আমি বরং এখান থেকে চলে যাই, গিয়ে ভাইকে একটা চিঠি লিখে দেব, সে এসে মায়ের দেখাশোনা করবে। কি রে, কিছু বলছিস না কেন? আরে মা, আমার মনে পড়েছে, আমি তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার জামাই বাড়িতে চলে এসেছে, আমি বাড়ি চললাম। তুমি চিন্তা করো না, আমি ভাইকে চিঠি লিখে দেব। কিরণ দ্রুত সেখান থেকে বেরিয়ে তার বাড়ি চলে যায়। হায় রে আমার পোড়া কপাল, আমার নিজের মেয়ে আমাকে অসুস্থ অবস্থায় রেখে চলে গেল। এখন আমার কি হবে? এর মধ্যেই কুসুম বাড়িতে প্রবেশ করে। কি হয়েছে মা? আপনাকে তো খুব অসুস্থ মনে হচ্ছে। দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে কবিরাজও ডেকে আনছি। কিছুক্ষণের মধ্যেই কুসুম তার শাশুড়ির খুব সেবা যত্ন শুরু করে এবং কবিরাজকেও ডেকে আনে। তেমন কোনো চিন্তার বিষয় নয়, কয়েকদিন বিছানায় শুয়ে বিশ্রাম করলেই ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ মশাই। কবিরাজ বাড়ি থেকে চলে গেলে শাশুড়ি তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি তুই সব সময় আমার জন্য ভালোই চেয়েছিস। আমার নিজের মেয়ে আমাকে অসুস্থ অবস্থায় রেখে চলে গেছে, কিন্তু তুই আমার পাশে থেকে আমার সেবা করেছিস। এখন থেকে আমি আর কখনোই দাজ্জাল শাশুড়ি হয়ে তোর ওপর অত্যাচার করব না। না মা, আমি কিচ্ছু মনে করিনি। আপনি আমার সাথে এখন ভালো ব্যবহার করলে আমি অনেক খুশি হব। এর বেশি আমার আর কিচ্ছু চাই না মা। অনেক দিন আগের কথা, সুন্দরপুর গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ির পরিবারে কেউ ছিল না, বুড়ি একাই থাকতো। বুড়ির একটা আম বাগান ছিল। আমার আম বাগানের আম শেষ হয়ে গেলে কি দিয়ে আমার সংসার চলবে কিছুই বুঝতে পারছি না। তারপর বুড়ি লালুর বাড়িতে যায়। লালু, বাড়িতে আছিস? আসি বুড়িমা, কি হয়েছে? কি বলতে এসেছো? তোকে আমার বাগানের আমগুলো পেড়ে দিতে হবে। ঠিক আছে বুড়িমা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর লালু বুড়ির বাড়িতে যায় এবং বলে, বুড়িমা, আমি এসেছি। চল তাহলে বাগানে যাই। এই বলে লালু আর বুড়ি বাগানে যায়। লালু মনে মনে বলে, বুড়িমা কিছু বুঝতে পারবে না। আমি বুড়িকে সব টাকা দিব না, বেশি বেশি আম নিয়ে বাজারে যাব, কিন্তু বুড়িকে কম টাকা দিব। বুড়ি পরের দিন আবার লালুর কাছে যায়। লালু, আজকে আমার বাগানে আমগুলো পেড়ে বাজারে নিয়ে যা, গাছে অনেক আম পেকেছে। বুড়িমা কিছু বুঝতে পারবে না। আমি বুড়িকে সব টাকা দিব না, বেশি বেশি আম নিয়ে বাজারে যাব, কিন্তু বুড়িকে কম টাকা দিব। ঠিক আছে বুড়িমা, আমি আমগুলো নিয়ে বাজারে যাচ্ছি। তারপর লালু আম বাগান থেকে কিছু আম পাড়ে আর বাজারে নিয়ে যায়। আজকে বুড়িমাকে একটা টাকাও দিব না, সব টাকা আমি আমার কাছে রেখে দিব। লালু তো আজ আমাকে একটা টাকাও দিল না, আমি এখন কি করব? লালু আমার বাগানের অনেক আম নিয়ে গেল, কিন্তু টাকাও দিতে এলো না।
এভাবে কিছুদিন কেটে যায়। হায় হায়, আমার বাগানের সব আম শেষ হয়ে গেছে। এখন আমি কি খাবো? এখন আমাকে অন্য কিছুর ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করা যায়? আগে একটু গ্রাম থেকে ঘুরে আসি। আজকাল কি যে করব কিছুই বুঝতে পারছি না। এই তো একটা বুদ্ধি পেয়েছি, খুব সহজ কাজ, শুধু বুদ্ধি খাটাতে হবে। বুড়িমা, তুমি কোথায় যাচ্ছ? একটু গ্রামে ঘুরতে এসেছি। তুই এত কি নিয়ে চিন্তা করছিস? আর বলো না বুড়িমা, আমাদের গ্রামে সবাই দিন দিন বোকা হয়ে যাচ্ছে। তাহলে তো তুইও বোকা। শুধু আমি না, তুমিও বোকা। এই গ্রামের সবাই বোকা হলেও আমি বোকা না। আমি যাই বুড়িমা, আমার অনেক কাজ আছে। তোর সাথে কথা বলতে আমার বয়ে গেছে। বুড়ি, আমি এখন থেকে গ্রামের সবাইকে বোকা বানাবো। অনেক মজা হবে, আর বোকা বানিয়ে টাকাও পেয়ে যাব। বাড়ি ফেরার পথে বুড়ির সাথে রাকিবের দেখা হয়। কোথায় গিয়েছিলে বুড়িমা? এই তো একটু হাঁটছিলাম। তুই কোথায় যাচ্ছিস? বুড়িমা, আমি খুবই চিন্তায় আছি। কি হয়েছে আমাকে বল। আমার বোনের বিয়ে হচ্ছে না। এই তো সুযোগ বোকা বানানোর, আমার সাথে চল। তুমি কি করবে বুড়িমা শুনি? এই মালাটা নিয়ে তোর বোনের গলায় পরিয়ে দে, তাহলে তোর বোনের বিয়ে হয়ে যাবে। আর আমাকে কিছু টাকা দে, অনেক কষ্ট করে বানিয়েছি এই মালাটা। এই নাও বুড়িমা, এখানে কিছু টাকা আছে, আমি তাহলে এখন যাই। এই মালা দে, আমি তো কিছুই করিনি। আমি খুব সহজে বোকা বানাতে পারি। হা হা হা। কিছুদিন কেটে যায়, কিন্তু রাকিবের বোনের বিয়ে হয় না। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? আমার টাকা ফেরত দাও। কিসের টাকা দেব? আমি তো তোর কাছ থেকে কোনো টাকা নেইনি। তুমি আমাকে বোকা বানিয়ে টাকা নিয়েছো, আর এখন অস্বীকার করছো? ঠিক আছে বুড়িমা, আমিও দেখে নেব। তোর কি কোনো বুদ্ধি নেই? আমি টাকা চাইলাম আর তুই দিয়ে দিলি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বুড়িমা, আর তুমি আমাকে এভাবে বোকা বানালে। যা তো এখান থেকে, সকাল সকাল বিরক্ত করিস না। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি কাজটা ঠিক করলে না, এই আমি বলে দিলাম। এই কাজ আর করা যাবে না। যদি গ্রামের সবাই জানতে পারে, তাহলে আমার আর সম্মান থাকবে না। এখন অন্য কিছু করতে হবে। হঠাৎ বুড়ি এক সবজিওয়ালাকে দেখতে পায়। একটা বুদ্ধি পেয়েছি, যাই বাজার থেকে কিছু সবজির বীজ নিয়ে আসি। আমাকে কিছু সবজির বীজ দাও। সবজির বীজ দিয়ে কি করবে বুড়িমা? এখন আবার কি চাষ করা শুরু করবে নাকি? তুই জেনে কি করবি? আমি সবজির বীজ চাষ করি বা রান্না করে খাই, তাতে তোর কি? না, এমনিতেই, আমার কিছুই না। তাহলে কথা না বাড়িয়ে বীজগুলো আমায় দে। দিচ্ছি বুড়িমা। বীজগুলো কোথায় রোপণ করা যায়? আমার তো আর জমি নেই, তাই উঠোনেই বীজগুলো বুনে দেই। বাবা,
বীজগুলো থেকে খুব সুন্দর চারা গজিয়েছে। এখন গাছগুলোর খুব যত্ন করতে হবে। যাই পানি নিয়ে গাছে দেই। এরপর আস্তে আস্তে গাছগুলো অনেক বড় হয়ে যায় আর তাতে সবজি ধরে। গাছগুলোতে অনেক সবজি ধরেছে, এখন এগুলো বাজারে বিক্রি করতে পারবো। এই বলে বুড়ি কিছু সবজি বাজারে নিয়ে যায় এবং বিক্রি করে। বুড়িমা আবার সবজির বাগান করেছে? এই সবজিগুলো এখন আমি নিয়ে চলে যাব, বুড়িমা কিছু জানতেও পারবে না। হা হা হা। পরের দিন সকালে, এ কি দেখছি, আমার সবজি কে নিল? কে কোথায় আছো গো? দেখে যাও, আমার বাগানের সব সবজি কে নিয়ে চলে গেছে। গ্রামের কিছু লোক বুড়ির বাড়িতে আসে। দেখো আমার কি সর্বনাশ হয়েছে, দেখো আমার সবজি বাগানের সব সবজি কে যেন নিয়ে চলে গেছে। বুড়িমা, এখন আমরা কি করব? তুমি যা কিছু করেছো সবকিছুই তো চোরে নিয়ে চলে যাচ্ছে। আমার বাড়িটা কিছুদিন পাহারা দিবি তোদের মধ্যে কেউ? আমাদের অনেক কাজ আছে বুড়িমা, এখন তাহলে আমরা আসি। আমার বাড়ির আম সবজি খেতে বেশ ইচ্ছে করে, কিন্তু পাহারা দিতে বললে কেউ রাজি হয় না। ঠিক আছে, আমিও দেখে নেব কে আমার বাড়ির সবজি চুরি করেছে। কিন্তু বুড়ি কোনো চোর ধরতেই পারে না। এখন তো আমার বাড়িতে কিছুই নেই, চোর মনে হয় আর আসবেও না, কিন্তু আমি এখন কি করব? আমাদের গ্রামে অনেকদিন পর আবার প্রতিযোগিতা হবে, গ্রামের সবাই খুব আনন্দ করবে। কিসের প্রতিযোগিতা হবে রে? দৌড় প্রতিযোগিতা হবে বুড়িমা। আমাকে এই দৌড় প্রতিযোগিতায় নামতে হবে, তা না হলে আমাকে না খেয়ে মরতে হবে। পরের দিন সকালে বুড়ি দৌড় প্রতিযোগিতায় তার নাম লেখাতে যায়। আমি এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, আমার নামটা লেখো। তুমি একই বলছো বুড়িমা? এই বয়সে তুমি দৌড় প্রতিযোগিতায় নাম লেখাবে? বুড়িমা, এই খেলায় অনেক ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে, তুমি এই খেলায় জিততে পারবে না। তুই আমার নাম লেখ, কিভাবে জিততে হয় সেটা আমি বুঝবো। শুধু শুধু গ্রামের লোকজন তোমাকে নিয়ে হাসাহাসি করবে। কে হাসবে সেটা আমি দেখে নেব, আমার নামটা লেখো। ঠিক আছে বুড়িমা, তোমার নামটা লিখে দিচ্ছি। বুড়ি তারপর প্রতিযোগিতায় তার নাম লিখিয়ে বাড়ি ফেরে। যেভাবেই হোক আমাকে দৌড় প্রতিযোগিতায় জিতে হবে, কিন্তু আমি কি এই ছেলে পেলেদের সাথে পেরে উঠবো? এই বয়সে এখন এসব বিষয় নিয়ে চিন্তা করলেও চলবে না, আমাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তৈরি হতে হবে। গ্রামের সবাই বুড়ির দৌড় প্রতিযোগিতায় নাম দেওয়ার কথাটা জেনে যায় এবং হাসাহাসি করে। একদিন রাখি বুড়িকে বলে, বুড়িমা, তুমি এইসব কি করছো? এই বয়সে কি দৌড় প্রতিযোগিতায় জিততে পারবে? আমার তো শুনেই কেমন হাসি পাচ্ছে। তবে রে হতচ্ছাড়া, আমার সাথে মজা করতে এখানে এসেছিস? যা এখান থেকে, আমি যা খুশি তাই করব। গ্রামের সবাই তো তোমাকে নিয়ে খুব হাসাহাসি করছে, তাই তোমার কাছে জানতে আসলাম আর কি। তুমি কখনোই দৌড় প্রতিযোগিতায় জিততে পারবে না। তুই কি বুঝবি? আমার কাছে কোনো টাকা নেই, আমি কি খাবো? তাই তো এই দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছি। তুমি অন্য কিছু একটা করতে পারতে বুড়িমা, এমন একটা কাজ করলে যা তোমার দ্বারা কোনোদিন সম্ভব না। যা এখান থেকে, তুই তোর কাজে যা। হ্যাঁ, যাচ্ছি, দেখবো তুমি দৌড় প্রতিযোগিতায় কিভাবে জিতো।
হতচ্ছাড়া ছেলে, সকলে আমাকে নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু আমি তো দৌড় প্রতিযোগিতায় জিতবো। ছোটবেলায় আমি কতবার দৌড় প্রতিযোগিতায় জিতেছি। পরের দিন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আমাকে এখন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। একই অনেকেই যে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে, আমি কি জিততে পারবো? যাই হোক, আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে দৌড় প্রতিযোগিতায় জিততে হবে। তারপর দৌড় প্রতিযোগিতা শুরু হয়। বাঁশি ফু দেওয়ার সাথে সাথে সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু বুড়ি সবার পেছনে পড়ে যায়। আমি কি এখন পারবো? কি করব আমি? হঠাৎ খুব জোরে ঝড় উঠে যায়। কি আমি এখন দৌড়াতে পারছি? এক পর্যায়ে বুড়ি দৌড় প্রতিযোগিতায় জিতে যায়। গ্রামের সবাই অবাক হয়ে যায় এবং বুড়িকে জিজ্ঞেস করে, কি বুড়িমা, তুমি কিভাবে দৌড় প্রতিযোগিতায় জিতে গেলে? তোরা এটা বুঝবি না, আমার কাছে কোনো টাকা নেই, তাই তো আমি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছি। আসলে ইচ্ছে থাকলে সব করা যায়। হ্যাঁ বুড়িমা, ঠিকই বলেছো। বুড়িমা জিন্দাবাদ। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, এবার বুঝলি তো আমিও দৌড় প্রতিযোগিতায় জিততে পারি। সেটা আর বলতে, তুমি যেভাবে দৌড় প্রতিযোগিতায় জিতলে আমরা তাতেই সব বুঝে গিয়েছি। তারপর বুড়ি পুরস্কার হিসেবে অনেক টাকা পায়। টাকাগুলো পেয়ে বুড়ি খুব খুশি হয় আর তা দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।